সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা জীববিজ্ঞানের মোটামুটি সবগুলো অধ্যায় শেষ করে ফেলেছি। আজকে কিছু কিছু অধ্যায় যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ রিভিশন ক্লাস বলতে পারো, যে প্রথম থেকে আবার আমরা আরেকটু ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করব। তো সেই জন্য আমরা আজকে তৃতীয় অধ্যায়, যেটা বায়োলজির একদম ভিত্তি হিসাবে বলা যেতে পারে, যে জিনিসগুলো না জানলে আমরা ওপর শ্রেণীগুলোতে ভালো করতে পারবো না। তো এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জানতেই হবে। তো চলো আমরা শুরু করি এই দ্বিতীয় অধ্যায়, যেটা নবম অধ্যায়, যেটা তোমরা নবম শ্রেণীতে পড়েছো এবং ক্লাস দশম শ্রেণীতেও তোমাদের আবার নিয়ে এসছি এই অধ্যায়টা। দ্বিতীয় অধ্যায় রয়েছে কি? রয়েছে জীবকোষ ও টিস্যু। এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো কি কি, তাদের কিছু কাজ, এবং উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের তুলনা। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো কোষ কি। কোষ বা সেল কি? আচ্ছা, তোমরা সবাই জানো যে এই যে আমাদের চারিপাশে যে আকাশচুম্বী অট্টালিকাগুলো তৈরি হচ্ছে, তার প্রত্যেকটা কিন্তুই এক একটা ইট আরেকটার উপরে আস্তে আস্তে সারিবদ্ধ হয়ে একত্রিত হয়ে কিন্তু এই বিশাল অট্টালিকাগুলো তৈরি হয়েছে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা জীবের দেহই কিন্তু একটা একক নিয়ে গঠিত, যেটা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে এই জীব দেহটা গঠিত হয়। তাহলে কোষ বলতে আমরা তাকেই বুঝবো। কোষ হলো জীবদেহের গঠন এবং কার্যকারী একক, অর্থাৎ প্রত্যেকটা একক একত্রিত জীবদেহের যে এককগুলো একত্রিত হয়ে একটা জীব দেহ গঠন করে, সেটাই হলো জীবকোষ। আর একটু ডিটেলস যদি আমরা বলতে চাই, তাহলে যেহেতু তোমরা দশম নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বইয়ে বিজ্ঞানী লোই এবং সিকেভিস নামক দুজন বিজ্ঞানী একটা মতবাদ দিয়েছেন, কোষের উপরে একটা সংজ্ঞায়িত করেছেন। তারা বলেছেন যে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত যে জীবজ কার্যকলাপ, যা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা দেখো এখানে বলেছেন যে লোই এবং সিকেভিস 1969 সালে কি বলেছেন? বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ব্যতি রেখে নিজেদেরই প্রতিরূপ সৃষ্টি করতে পারে, সেটাই হলো কোষ। তাহলে আমরা কোষকে যখন সংজ্ঞায়িত করব, যে কোষ কি যখন বলবো, তখন আমাদের বলতে হবে যে কোষ হলো জীবদেহের গঠন ও কার্যকারী একক, কার্যিক একক, যেটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপ বজায় রেখে কি করে? অন্য মধ্যম ব্যতি রেখে নিজের অনুরূপ প্রতিরূপ সৃষ্টি করতে সক্ষম, তাকেই বলা হয় কোষ। তাহলে এই কোষটা সংজ্ঞাটা তোমাদের খুব ভালো করে জানতে হবে। ইংরেজ বিজ্ঞানী 1665 সালে রবার্ট হুক
সেল কথাটা সালে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক এই সেল সর্বপ্রথম আবিষ্কার করেন। তিনি অবশ্য প্রথমে সেটা একটা জড় কোষ আবিষ্কার করেছিলেন, পরবর্তীতে সেটা আরো উন্নত হয়েছিলেন এবং রবার্ট হুককেই আবিষ্কারক হিসাবে ধরা হয়। সেল, তাহলে সেল হলো জীবদেহের গঠন এবং কার্যকারী একক। আচ্ছা, এবার আসো সেলটাকে সেলের প্রকারভেদ। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রোক্যারিওটিক সেল, আর একটা হলো ইউক্যারিওটিক সেল। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হলো ইউক্যারিওটিক সেল। প্রো শব্দের অর্থ হলো প্রাক বা আদি। প্রো শব্দের অর্থ প্রাক বা আদি। আর ক্যারিওটিক কথাটা এসছে নিউক্লিয়াস, ক্যারিয়ন থেকে। এই আদিকোষী কোষগুলো সাধারণত কি হয়, এখানে নিউক্লিয়াসটা অতটা প্রমিনেন্ট না, অতটা সুগঠিত নয়। আর ইউক্যারিওটিক বলতে কি বোঝায়, প্রকৃত। ইউ অর্থ প্রকৃত, যেখানে সুগঠিত অর্থাৎ সুকেন্দ্রিক, যেখানে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। তাহলে এই দুটো কোষকে যদি আমরা পাশাপাশি রেখে এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে আদিকোষী প্রাণীতে ফার্স্ট যে কথাটা আসবে সেটা হলো নিউক্লিয়াসটা সুগঠিত নয়, আর ইউক্যারিওটিক সেলে আসবে যে নিউক্লিয়াসটা সুগঠিত। তারপরে আদিকোষে নিউক্লিয়াসের চারিপাশে যে নিউক্লিয়ার মেমব্রেন বা কোষ ঝিল্লি থাকে সেটা অনুপস্থিত, আর যার জন্যই কিন্তু এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো নিউক্লিয় বস্তুগুলো সমস্ত সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে। অপরপক্ষে ইউক্যারিওটিক সেলে কি রয়েছে, একটা নিউক্লিয়ার পর্দা রয়েছে, নিউক্লিয়ার ঝিল্লি মেমব্রেন রয়েছে। নিউক্লিয়াসটা বেশ সুগঠিত এবং নিউক্লিয়ার পর্দা থাকায় এর ভেতরে সমস্ত নিউক্লিয় বস্তুগুলো অবস্থান করে।
এর পরের পয়েন্টে আমরা বলতে পারি যে আদি কোষে কি থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু ইত্যাদি যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো রয়েছে সেটা কিছুই নেই, শুধুমাত্র রয়েছে রাইবোসোম। কিন্তু ইউক্যারিওটিক সেলে যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থাকে তাই এর ভেতরে সমস্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোসোম সবকিছুই বিদ্যমান। প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএ রয়েছে, শুধু ডিএনএ রয়েছে। আর সুগঠিত অর্থাৎ ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএ, প্রোটিন, হিস্টোন ইত্যাদি যে এসেনশিয়াল জিনিসগুলো রয়েছে সেগুলো বিদ্যমান। তো তাহলে তোমরা নিশ্চয়ই প্রকৃত কোষ এবং আদি কোষ অর্থাৎ ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য এবং কাকে বলে বুঝতে পেরেছ। এবার আসো নিউক্লিয়াসের ভিত্তিতে হলো, এরপরে আসো যে ভাগটা রয়েছে সেটা হলো কিসের ভিত্তিতে, কাজের ভিত্তিতে। দেহকোষ, কাজের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দেহকোষ বা সোমাটিক সেল, আর জনন কোষ বা গ্যামেটিক সেল। দেহকোষ কাজের ভিত্তিতে বোঝায় যাচ্ছে যে দেহকোষ অর্থাৎ আমাদের যে দেহ গঠিত হয় সেই কোষগুলো আমরা জানি যে বিভাজিত হয়ে আস্তে আস্তে আমরা শিশু থেকে একদম বড় বা অ্যাডাল্ট বয়স্ক হয়ে থাকি। আর সেই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমাদের দেহ গঠন। যে সকল কোষগুলো দেহ গঠনে অংশ নেয় তাদেরকেই বলা হয় সোমাটিক সেল বা দেহকোষ। আর যে কোষগুলো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে তৈরি হয়, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, সেটাই হলো জনন কোষ। অর্থাৎ জনন কাজের জন্য যে কোষগুলো তৈরি হয় সেটাই হলো জনন কোষ। আর দেহকোষের দেহ গঠনের জন্য যে কোষগুলো কাজ করে সেটাই হলো দেহকোষ। দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে আর জনন কোষে কি ঘটে, মিওসিস। মিওসিসের মাধ্যমে কোষগুলো বিভাজিত হয়ে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। পরবর্তীতে শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত মিলিত হয়ে সেটা তৈরি হয় জাইগোট। তাহলে দেখা গেল যে কোষের শ্রেণী বিভাগগুলো কি কি, প্রথমে নিউক্লিয়াসের ভিত্তিতে হতে পারে এবং কাজের ভিত্তিতে হতে পারে। আচ্ছা, এবার আসো সমগ্র জীবের মধ্যে কোষ হলো দুই প্রকার, তাই না? একটা হলো উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। উদ্ভিদ দেহে যে কোষগুলো পাওয়া যায় সেটা হলো উদ্ভিদ কোষ, আর প্রাণী কোষে যে কোষ পাওয়া যায় সেটা হলো প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে কি বেসিক পার্থক্য? এসো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করি। একটা উদ্ভিদ কোষ যদি আমি আঁকি,
ভেতরে কি দেখা যাবে? নিউক্লিয়াস রয়েছে, একটা কোষ গহ্বর রয়েছে, প্লাস্টিড রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, লাইসোসোম রয়েছে, রাইবোসোম রয়েছে, দেখো এখানে আমি দুটো ছবি এঁকেছি, একটা হলো উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। আমরা জানি যে উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে মোটামুটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো বেশি, শুধুমাত্র কিছু কিছু বৈশিষ্ট্য যেটা ইউনিক হিসাবে রয়েছে উদ্ভিদ কোষে। যেমন একটা উদ্ভিদ কোষকে যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ বা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে তার কি কি অঙ্গগুলো দেখতে পাবো? ফার্স্টে যেটা দেখতে পাবো সেটা হলো কোষ প্রাচীর। তারপরে যেটা দেখতে পাবো কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষে আরেকটা অনন্য বৈশিষ্ট্য হলো প্লাস্টিড। আরেকটা হলো কোষ বড় কোষ গহ্বর। তাহলে এই কটা জিনিস যেটা প্রাণী কোষে অনুপস্থিত আছে, বা কোষ গহ্বর যদিও প্রাণী কোষে থাকে তাহলে খুব ছোট পরিমাণে রয়েছে, কিন্তু আদার্স যে রয়েছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্লাস্টিড, এগুলো প্রাণী কোষে দেখা যায় না। এছাড়া প্রাণী কোষে আর কি কি দেখা যাচ্ছে? যেটা মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, প্রাণী উদ্ভিদ কোষেও আছে কিন্তু কম। লাইসোজোম, ER অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এবং গোলগি বস্তু। এছাড়া মোটামুটি ভাবে এখানে আরেকটা মাইক্রোভিল্লি, কোষের মাঝে রয়েছে নিউক্লিয়াস। আর সমস্ত কোষটাকে সজীব প্রাণবন্ত করে রেখেছে প্রোটোপ্লাজম। আচ্ছা, এসব আমরা এর প্রধান প্রধান অংশগুলো, অঙ্গাণুগুলো নিয়ে এবার আলোচনা করি। ফার্স্টে উদ্ভিদ কোষের যে মোস্ট একটা ইম্পর্টেন্ট ইউনিক বৈশিষ্ট্য সেটা হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের সবচেয়ে বাহিরে যে জড় শক্ত সেলুলোজ নির্মিত যে অংশটুকু বিদ্যমান সেটাই হলো কোষ প্রাচীর। এটা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এখানে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন ইত্যাদি। এই কোষ প্রাচীরটা একটা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে থাকে, বাহিরে রক্ষণাবেক্ষণ করে থাকে, বাহিরের আঘাত থেকে কোষটাকে বাঁচিয়ে রাখে এবং এর ভেতরে যত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে সমস্ত আগলিয়ে রাখে। এরপরে একটা কোষ প্রাচীর থেকে আরেকটা কোষের মধ্যে যে যোগাযোগ, অর্থাৎ একটা কোষ প্রাচীর থেকে আরেকটা কোষের মধ্যে ছোট একটা ছিদ্র থাকে যার মাধ্যমে পানি, খনিজ লবণ ইত্যাদি এক কোষ থেকে আরেক কোষে স্থানান্তরিত হয়, যেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এটা কোষ প্রাচীরের মধ্যে অবস্থান করে এবং এর ফলে একটা কোষ থেকে আরেকটা কোষে কোষ প্রাচীরের মাধ্যমে পানি এবং খনিজ লবণটা যাতায়াত হয়। এরপরে আসো প্রোটোপ্লাজম। কোষের আরেকটা উল্লেখযোগ্য অংশ হলো প্রোটোপ্লাজম। উদ্ভিদ দেহের মধ্যে যে অস্বচ্ছ থক থেকে জেলির মতো সজীব অংশগুলো দেখা যায় সেটাই হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যেই কিন্তু সমস্ত অঙ্গাণুগুলো অবস্থান করে। এই নিউক্লিয়াসকে যদি প্রোটোপ্লাজম থেকে আমরা সরিয়ে নেই তাহলে যে অংশগুলো, প্রোটোপ্লাজমের যে অংশগুলো থাকে সেটাই হলো সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে এই কোষের যাবতীয় সমস্ত অঙ্গাণুগুলো অবস্থান করে এবং এর ভেতরে সজীব এবং প্রাণবন্ত থাকে। আচ্ছা, এবারে আসো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম কি, এই জিনিসটা তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ নিউক্লিয়াস সহ যখন সমস্ত অংশটাকেই স্বচ্ছ জেলির ন্যায় সজীব অংশটা থাকে সেটা হলো প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াসটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে প্রোটোপ্লাজমের যে অংশটা থাকবে সেটা সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু এই যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এভরিথিং, সব জিনিসগুলোই কিন্তু কি থাকে, ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ সজীব অবস্থায় অবস্থান করে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, কিন্তু প্রাণী কোষে এই কোষ প্রাচীরটা অনুপস্থিত। এখানে কি রয়েছে, কোষ ঝিল্লি বা কোষ ঝিল্লি থাকে, প্লাজমা লেমা। আর এই কোষ ঝিল্লি কখনো কখনো আঙুলের ন্যায় এই যে অভিক্ষেপগুলো দেখা যায় এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই, যেগুলো কোষের মধ্যে খনিজ লবণ এবং পানিগুলোর আদান প্রদানগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসো
উল্লেখযোগ্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেটা হলো মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াটা দ্বিস্তর বিশিষ্ট সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সালে বিজ্ঞানী বেন্ডা এই বিশেষ অঙ্গাণুটা সাইটোপ্লাজমে দেখতে পান এবং এটাকে নামকরণ করেন হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ন থেকে মাইটোকন্ড্রিয়া। এটা দ্বিস্তর বিশিষ্ট একটা বিশেষ অঙ্গাণু, যার বাহিরের স্তরটা বহির স্তরটা কি মসৃণ আর ভেতরের স্তরটা অমসৃণ। এবং এখানে দেখো অনেকগুলো বৃন্তযুক্ত ছোট ছোট অংশ রয়েছে যেটাকে বলা হয় অক্সিজোম। আর এই অক্সিজোমের মধ্যেই কিন্তু প্রায় 70 রকমের এনজাইম এবং 74 রকমের কোএনজাইম রয়েছে, যেটা আমাদের খাদ্যটাকে সমস্ত কিছুকে প্রয়োজনীয় শক্তি যোগাতে সহায়তা করে থাকে। সবকিছুর ভেতরে যে শ্বসনের ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা তৈরি করতে বিশেষভাবে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় এবং এর ভেতরে রয়েছে তরল পদার্থ যেটাকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস অফ সেল। কেন বলা হয় জানো? নিশ্চয়ই জানো, তোমরা নবম শ্রেণীতে একটু পড়েছো যে শ্বসনের যে 4টা ধাপ থাকে তার সবচেয়ে লাস্টের দুটো ধাপ হলো একটা ক্রেবস চক্র আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই দুটোই কিন্তু তৈরি হয় কোথায়? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের যে প্রয়োজনীয় যে শক্তিটা তৈরি হয় সেটা এই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। আর এছাড়া মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেক কাজ করে থাকে, যেমন স্নেহ বিপাকে সহায়তা করে, প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, হরমোন তৈরিতে সহায়তা করে, জিএনএ আরএনএ তৈরিতে সহায়তা করে। মোট কথা এর অনেক কাজ, যার জন্য সে পুরো কোষকেই শক্তিটা সাপ্লাই দিয়ে থাকে, যার জন্য এটাকে বলা হয় কোষের পাওয়ার হাউস। তো আজ এই পর্যন্তই থাক, যেহেতু অধ্যায়টা অনেক বড়। আমরা নেক্সটে আরো কিছু অংশ ভাগ করে কয়েকটা ক্লাসে আমি শেষ করব তোমাদের এই অধ্যায়টা। তো তোমাদের কোষ কি, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য চিত্রসহ এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়ার চিত্র এঁকে সুন্দর করে খাতায় এঁকে প্রয়োজনীয় গঠন এবং কাজটা তোমরা পড়বে। সেই পর্যন্ত ভালো থাকো তোমরা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।